তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। তোর পেছনে অনেক টাকা আমরা নষ্ট করেছি, কিন্তু আর না। এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বের হয়ে যা। খালা, আমি কোথায় যাব বলো? আমাকে তোমাদের বাসা থেকে বের করে দিও না। আমি প্রয়োজনে তোমাদের বাসার কাজের মেয়ে হয়ে থাকবো। আমাকে একটু দয়া করো খালা। তোর মেয়ে আমার বাসার কাজের মেয়ে হবারও যোগ্য নয়। আমার বাসা থেকে বের হয়ে যা। তোর জন্য আমার স্বামী মারা গেছে। তোকে আমি সহ্য করতে পারছি না। এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বেরিয়ে যা। খালা, তুমি আমাকে আরো মারো, আমি কিছুই বলবো না, তবুও আমাকে চলে যেতে বলো না। আমার যে মাথা গোজার ঠাঁই নেই এই বাড়ি ছাড়া। আমার কথা শেষ হবার আগে এই খালা আমার গলা ধরে ধাক্কা দেয়। আমি গিয়ে সোজা দরজার সামনে পড়ি। কপালটা দরজায় লেগে কেটে যায়। রক্তে ফ্লোর লাল হয়ে গেছে। ওড়না দিয়ে মাথা চেপে কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে হাঁটতে থাকি। আমি মায়া। পৃথিবীতে আপন বলতে কেউই নেই। ছোটবেলায় রাস্তা থেকে রহমান আঙ্কেল আমাকে তার বাসায় নিয়ে যায়। সেই থেকেই তাদের বাসায় থাকতাম। রহমান আঙ্কেলের একটা ছেলে আছে, নাম রোদ। রোদ ছোট থেকেই আমার সাথে মিশতে চাইতো। খালা রোদকে আমার কাছে আসতে দিত না। 3 দিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টের হাত থেকে আমাকে বাঁচাতে গিয়ে আঙ্কেল মারা যায়। খালা আমাকে ছোট থেকেই সহ্য করতে পারতো না। শুধু আঙ্কেলের জন্য কখনো কিছু বলতে পারেনি। রাস্তার একপাশ দিয়ে আনমনে হেঁটে চলেছি। কোথায় যাব জানি না। আব্বুর কবর জিয়ারত করে বাসার দিকে আসছিলাম। সামনে তাকিয়ে দেখি মায়া কপালে ওড়না চেপে হাঁটছে। মুখে অনেক ক্ষতর দাগ। মায়ার সামনে এসে দাঁড়াই। মায়া আমাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আমি বলি, মায়া দাঁড়া ওখানেই। মায়া দাঁড়িয়ে যায়। আমি মায়ার সামনে দাঁড়িয়ে ওর কপাল থেকে ওড়নাটা সরিয়ে দেখি অনেকটা জায়গা কেটে গিয়েছে। রক্তে ওর সাদা ড্রেসটা লাল হয়ে আছে। তোর এই অবস্থা কে করেছে মায়া? বল আমাকে। আমাকে যেতে দিন প্লিজ। আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি মায়া, বল আমাকে, কার এত বড় সাহস তোর গায়ে হাত তুলেছে? আর তুই কোথায় বা যাচ্ছিস? কোথায় যাচ্ছি জানি না। আর আমাকে খালা বাসা থেকে চলে যেতে বলেছে। এরপর আমি একটু আগের সবটাই বলি রোদকে। আম্মু তোর গায়ে হাত তুলেছে? তুই আমার সাথে আয়, কোথাও যাবি না তুই। আমি কোন পরিচয়ে থাকবো আপনাদের বাসায়? আঙ্কেল ছিল তাই তার মেয়ে হয়েছিলাম। এখন আর আমার কোনো পরিচয় নেই, তাই নিজের মতো কোথাও গিয়ে ঠিক জায়গা করে নিব। তোর পরিচয় আমি দেব, আয় তুই আমার সাথে। বলেই রোদ আমার হাত ধরে হাঁটতে থাকে। শরীর চলছে না, হাত পা ভেঙে আসছে। একটা রিকশায় উঠে বলে কাজী অফিসের দিকে যেতে বলে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি তার দিকে। একটু পর কাজী অফিসের সামনে এসে রিকশা থামায়। রিকশা থেকে নেমে রোদ ভাড়া দেয়। এখানে কেন নিয়ে এসেছেন? তোর পরিচয় দেবার জন্য। আজ থেকে তোর নতুন পরিচয় হবে, আয় আমার সাথে। আমার হাত ধরে কাজী অফিসের ভেতরে নিয়ে যায়। কাজী সাহেবকে সবকিছু বলে লেখালেখি শুরু করতে বলে। আপনি এসব করতে পারেন না, এর ফল কি হবে আপনি বুঝতে পারছেন? যা হবে আমি দেখব, তোকে যা করতে বলি চুপচাপ কর। কিন্তু আপনি বুঝতে পারছেন না, খালা এই সম্পর্ক কখনোই মানবে না। তুই আমার সাথে থাকবি, আমি কি মানি না মানি সেটা দেখ তুই। আর আম্মু মানলো নাকি মানলো না, আই ডোন্ট কেয়ার। এক প্রকার জোর করে বিয়ে হয়ে যায়। এরপর দুজন কাজী অফিস থেকে বের হয়ে একটা ফার্মেসিতে এসে কিছু ব্যথার মেডিসিন, স্যাভলন আর মলম নিয়ে বাসায় চলে আসি। রোদ আমাকে নিয়ে বাসার ভেতরে আসতেই খালা আমাকে দেখে রাগে কটমট করতে থাকে। আমার কাছে এসে চেঁচিয়ে বলে, তুই আবার এসে গেছিস সেই বাসায়? তোকে এত মারলাম, তাতেও তোর হয়নি? আজ আমি তোকে খুন করে ফেলবো। আম্মুর কথা শুনে মায়া আমার পিছনে এসে দাঁড়ায়। আমার হাত শক্ত করে চেপে ধরে। আমি আম্মুকে আটকে দেই। রোদ, তুই সামনে থেকে সর। ওর জন্য আমি আমার স্বামীকে হারিয়েছি। এই অপয়াকে আমি আজ খুন করে ফেলবো। ও যদি অপয় হতো তাহলে সেই ছোট থেকেই তো এই বাসায় আছে আম্মু। কই, কারো কিছু হলো না তো? আর আব্বুর মৃত্যু জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। তুই ওর হয়ে দালালি বন্ধ কর। ওকে বল আমার বাসা থেকে চলে যেতে। ও কোথাও যাবে না আম্মু, ও এখানেই থাকবে। এখানে থাকবে না? কোন পরিচয়ে থাকবে ওইখানে? আমি ওকে এখানে থাকতে দিব না। ও রোদ রহমানের স্ত্রীর পরিচয়ে থাকবে এই বাসায়।
আমরা বিয়ে করেছি একটু আগে। এই যে আমাদের কাবিননামা। রোদ পকেট থেকে কাবিনের ফটোকপি বের করতেই খালা হাতে নিয়ে পরে টেনে ছিঁড়ে ফেলে চেঁচিয়ে বলে, আমি এই বিয়ে মানি না। তোর আমার বাসায় চাকরানি হবারও যোগ্য নেই। ওকে তুই এই মুহূর্তে এই বাসা থেকে বেরিয়ে যেতে বল। ও কোথাও যাবে না আম্মু, ও এই বাসায় থাকবে। এটা আমার বাসা, তাই আমি ঠিক করব কে এই বাসায় থাকবে আর কে থাকবে না। তুমি কি আমাকে এই বাসা থেকে চলে যেতে বলছো আম্মু? তোকে আমি কেন চলে যেতে বলবো? তুই আমার একমাত্র সন্তান, তুই কোথাও যাবি না। এই মেয়ে এই বাসা থেকে একা চলে যাবে। সরি আম্মু, মায়া আমার বিবাহিত বউ, তাই আমি যেখানে থাকবো মায়াও সেখানে থাকবে। একটা রাস্তার মেয়ের জন্য তুই আমার মুখে মুখে তর্ক করছিস? এই জন্যই কি তোকে আমি লেখাপড়া শিখিয়েছি? মায়া রাস্তার মেয়ে নয় আম্মু, মায়া আমার বউ, তাই ওকে নিয়ে বাজে কথা আমি একদম সহ্য করব না। ঠিক আছে, ওকে নিয়ে যখন তোমার এতই সমস্যা, আমি ওকে নিয়েই তোমার এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। রোদের কথা শুনে খালা মাথায় হাত দিয়ে বসে পড়ে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি রোদের দিকে। আমার জন্য রোদ নিজের আম্মুর সাথে সম্পর্ক নষ্ট করছে, নিজের আম্মুর সাথে তর্ক করছে, আমার জন্য এই বাসা ছেড়ে চলে যাবে বলছে। খালা কিছু সময় চুপচাপ বসে থাকে। রোদ আমাকে নিয়ে বাসা থেকে বের হতে গেলে খালা বলে, কোথাও যেতে হবে না, ওকে নিয়ে তোর রুমে যা। তবে একটা কথা মনে রাখিস, আমি কখনো ওকে এই বাড়ির বউ হিসেবে মানব না। তোমাকে কিছু মানতে হবে না, তবে ওর সাথে যদি তুমি আর একবারও খারাপ ব্যবহার করো, তাহলে আমি ওকে নিয়ে এই বাসা থেকে চলে যাব। খালাকে আর কিছু বলতে না দিয়ে রোদ আমার হাত ধরে ওর রুমে নিয়ে আসে। দরজা লক করে আমাকে বেডে বসতে বলে। আমি চুপচাপ বসে পড়ি। আমি মাথা নেড়ে বসে থাকি। তুই এখানে একটু বস, আমি আসছি। এখান থেকে এক চুলও নড়বি না। রোদ রুম থেকে বের হয়ে যায়। একটু পর হাতে করে গরম পানি নিয়ে এসে আমার সামনে বসে। আমার ক্ষতস্থান পরিষ্কার করে স্যাভলন দিয়ে দেয়। আমি ব্যথায় রোদের হাত শক্ত করে চেপে ধরি। একটু ব্যথা তো করবেই, সহ্য কর প্লিজ। এখন না, স্যাভলন না দিলে পরে ইনফেকশন হয়ে যাবে। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। বল, কি জানতে চাস? আপনি কখনোই আমাকে ছেড়ে যাবেন না তো? যদি ছাড়ার হতো তাহলে তোকে বিয়ে করতাম না। যদি খালা আপনাকে বাধ্য করে আমাকে ছাড়তে, তখন যদি আপনি আমাকে ছেড়ে দেন? আমি ছোট বাচ্চা না যে আমাকে কিছুর জন্য বাধ্য করবে। আর তুই আমাকে কবে বুঝবি একটু বল তো? আমি যে সেই ছোট থেকে তোকে ভালোবাসি, সেটা কি তুই বুঝতে পারিস না? নিজের ভালোবাসার মানুষকে কেউ কখনো ছেড়ে দেয়? কিভাবে বুঝবো বলেন? কোথায় আপনি আকাশের চাঁদ আর আমি মাটির মানুষ? হয়েছে, আর ফিল্মের ডায়লগ দিতে হবে না, ওকে? তুইও মাটির মানুষ আর আমিও মাটিরই মানুষ। এখন তুই আমার স্ত্রী আর আমি তোর স্বামী, তাই আমার উপর তোর সব অধিকার আছে। দেখি, আমাকে আমার কাজ করতে দে। আমি কিছু না বলে চুপচাপ বসে থাকি। রোদ আমার ক্ষতস্থানে স্যাভলন লাগিয়ে দিচ্ছে আর ফু দিচ্ছে। এরপর মলম দিয়ে বলে, মেডিসিন তো নিতে হবে, কিছু খেয়েছিস? মায়া মাথা নেড়ে না বলল। আমি ওকে বসতে বলে গিয়ে খাবার নিয়ে আসি। অতবার ভালো করে হাত ধুয়ে এসে খাবার খাইয়ে দেই। মায়া চুপচাপ খেয়ে নেয়। এরপর মেডিসিন খাইয়ে দিয়ে শুইয়ে দেই। এখন ঘুমিয়ে পড়, তোর শরীরটা দুর্বল। আমার পাশে একটু শুবেন? আমি মুচকি হেসে মায়ার পাশে শুয়ে ওকে বুকে জড়িয়ে ধরি। মায়াও আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আর আমিও যে কখন ঘুমিয়ে পড়ি বুঝতে পারিনি। মাগরিবের আজান কানে ভেসে আসতেই ঘুমটা ভেঙে যায়। অতপর মায়াকে ডেকে তুলি। কি হয়েছে? মাগরিবের আজান দিচ্ছে, উঠে ফ্রেশ হয়ে নে। একটু পরে উঠি, ভালো লাগছে না। আবার পরে ঘুমাস বলেই মায়ার হাত ধরতেই দেখি শরীর গরম হয়ে আছে। কপালে হাত রাখতেই আতকে ওঠে, জ্বর এসেছে। আমি ডক্টর আঙ্কেলকে কল করে আসতে বলি। ডক্টর আঙ্কেল এসে মায়াকে চেক আপ করে কিছু মেডিসিন দিয়ে যায় আর মায়াকে রেস্টে থাকতে বলে। আমি ডক্টর আঙ্কেলকে এগিয়ে দিয়ে রুমে আসার সময় আম্মু সামনে এসে দাঁড়ায়। কিছু বলবে তুমি? ডক্টর কেন এসেছিল? তোমার অত্যাচারে মায়া অসুস্থ হয়ে গিয়েছে, তাই ডক্টর এসেছিল।
তুই ভুল করছিস রোদ। কিসের এত টান তোর ওই রাস্তার মেয়েটার জন্য? আম্মু, তুমি হয়তো ভুলে গিয়েছো যে মায়া আমার বউ। আমি আমার বউয়ের সম্পর্কে তোমার থেকে এসব কথা আশা করি না। যা ইচ্ছা হয় কর তুই। আমি কিছু বললেই তো বাসা থেকে চলে যাবার হুমকি দিবি। বলেই আম্মু রেগে মেগে চলে যায়। আমি রুমে এসে মায়ার পাশে বসে থাকি। কিছু সময় পর মায়াকে কোলে করে নিয়ে ওয়াশরুমে আসি। শরীর মুছিয়ে দিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে বুকে নিয়ে শুয়ে আছি। মায়া আদো আদো চোখে আমার দিকে তাকিয়ে বলে, আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? ধ্যাত পাগলি, কষ্ট কেন হবে? আমি যখন অসুস্থ হয়েছিলাম তুইও তো ভুলেই গিয়েছিলি খাওয়া দাওয়ার কথা। সারাক্ষণ আমার কাছেই ছিলি। তখন তো আমি তোর কেউ ছিলাম না। আর এখন তুই আমার জীবন সঙ্গিনী, আমার শরীরের অংশ। তাই তোর কিছু হলে আমারও তো কষ্ট হয়। আপনার বুকে এত শান্তি কেন বলতে পারেন? কোনো কষ্টই হয় না আপনার বুকে থাকলে। এই বকেই যে তোকে সারা জীবন থাকতে হবে তাই। তা এখন কেমন লাগছে তোর? একটু ভালো লাগছে। খালা কিছু বলেছে আর? সেইটা তোকে ভাবতে হবে না, আমি আছি তো। আমি বেঁচে থাকতে তোকে কেউ কিচ্ছু বলতে পারবে না। চুপচাপ শুয়ে থাক তুই। আমি রোদের গলা জড়িয়ে ধরে শুয়ে আছি। হুট করে কি হয়ে গেল বুঝতে পারছি না। আমি মাথা তুলে রোদের চোখের দিকে তাকিয়ে আছি। রোদ চোখের ইশারায় জিজ্ঞাসা করে, কি? আমি কিছু না বলে রোদের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেই। দুজন নিজেদের আটকে রাখতে না পেরে মিশে যায় একে অপরের সাথে। হুট করে এমন কিছু হয়ে যাবে বুঝতে পারিনি। মায়াকে বুকে নিয়ে শুয়ে আছি। মায়া জ্বরের ঘোরে এসব করছে বুঝতে পারছি। অনেকটা সময় শুয়ে থেকে উঠে মায়াকে কোলে তুলে ওয়াশরুমে এসে গোসল করে রুমে চলে আসি। মায়াকে আমার একটা ট্রাউজার আর টি শার্ট পরিয়ে দেই। মায়া নিজের দিকে তাকাচ্ছে, আরেকবার আমার দিকে তাকাচ্ছে। কি হয়েছে, এমন করছো কেন? এটি কি পরেছেন? আপনার টি শার্ট তো আমার পাঞ্জাবি হয়ে গেছে। সমস্যা নেই, এটা পরে বস। আমি তোর রুম থেকে সবকিছু নিয়ে আসছি। আমি বলে বসে আছি। রোদ চলে যায়। এমনিতেও খালার সামনে যাবার সাহস আমার নেই। একটু পর রোদ আমার কিছু ড্রেস নিয়ে আসে, নিজেই পরিয়ে দেয়। আমি বসে আছি চুপচাপ। চল, খাবার খেয়ে ওষুধ খেতে হবে। নিচে যাব, খালা যদি কিছু বলে আমাকে দেখে। কিচ্ছু বলবে না, আমি আছি তো। এখন চল। বলেই আমাকে কোলে তুলে নেয়। রুম থেকে বের হয়ে নিচে চলে আসে। খালা টেবিলে বসে আছে। কাজের খালা টেবিলে খাবার সার্ভ করে দিচ্ছে। খালা আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আমি চোখ নামিয়ে নেই। রোদ আমাকে একটা চেয়ারে বসিয়ে দেয়। আমিও একটা চেয়ার টেনে বসে পড়ি। এরপর খালা আম্মাকে খাবার সার্ভ করে দেয়, আর আমি একটা প্লেটে খাবার নিয়ে মায়াকে খাইয়ে দিতে থাকি। আম্মুর দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে আম্মু বিষয়টা ভালো চোখে দেখছে না। আমি সেদিকে না তাকিয়ে মায়াকে খাইয়ে দিচ্ছি আর নিজেও খেয়ে নিচ্ছি। তারপর খাওয়া দাওয়া শেষে মায়াকে কোলে নিয়ে রুমে চলে আসি আর মেডিসিন খাইয়ে দিয়ে শুইয়ে দেই। তুমি শুয়ে থাকো, আমি দেখে আসি যে আম্মু প্রেশারের মেডিসিনটা খেয়েছে কিনা। আম্মু কি আপনার সাথে কথা বলবে? দেখি গিয়ে কথা বলে কিনা। তুমি শুয়ে থাকো, আমি আসছি। বলেই আমি রুম থেকে বের হয়ে আম্মুর রুমে এসে দেখি বসে আছে। আমাকে দেখে অন্যদিকে ঘুরে বলে, কেন এসেছিস এখানে? যা তোর বইয়ের কাছে। তুমি তোমার মেডিসিন নিয়েছো আম্মু? আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, গিয়ে তোর বইয়ের খবর নে। যা এখান থেকে। আম্মু, তুমি বাচ্চাদের মতো কেন করছো? আমি মায়াকে ভালোবাসি আম্মু। তুমিও তো চাও যে আমি সুখী হই। সো মায়াকে নিয়ে আমি সুখে থাকলে কি তুমি খুশি নও? যা ইচ্ছে কর তুই গিয়ে। আমার কোনো মাথা ব্যথা নেই তোদের নিয়ে। আচ্ছা, চলে যাচ্ছি। আগে তুমি মেডিসিন নাও। আমি মেডিসিন খাবো না। আমি মরে গেলে যাবো, তাতে তোর কি? আমি আম্মুর সামনে বসে আম্মুর দু গালে হাত রেখে আমার দিক করে কপালে চুমু দেই। আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি আম্মুকে বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে কপালে আবারও চুমু দিয়ে বলি, কান্না কেন করছো আম্মু? আমি কি করব বল বাবা? ওর মুখ দেখলে আমার তোর আব্বুর কথা মনে পড়ে। ওর জন্য আমাদের ছেড়ে চলে গেছে তোর আব্বু। আব্বু নিজের জীবন দিয়ে মায়াকে বাঁচিয়ে গিয়েছে আম্মু।
আর তুমি মায়াকে মারতে চাইছো? আব্বু মায়াকে কতটা ভালোবাসতো তুমি তো জানো। আর মায়া আব্বু আর তোমাকে কতটা ভালোবাসে। মেয়েটার কেউ নেই আম্মু, শুধু আমরা ছাড়া। আর এখন তো মায়া তোমার ছেলের বউ। তুমি সব ভুলে মায়াকে আপন করে নাও প্লিজ আম্মু, শুধু আমার জন্য। এখন আমি এটা পারবো না, কিছুদিন যাক, পরে ভেবে দেখব। তুই গিয়ে শুয়ে পড়। আমি আর কিছু না বলে আম্মুকে মেডিসিন খাইয়ে দিয়ে রুমে এসে দেখি মায়া ঘুমিয়ে পড়েছে। তারপর দরজাটা বন্ধ করে লাইট অফ করে শুয়ে পড়ি মায়াকে জড়িয়ে ধরে। সকালে ঘুম থেকে উঠে দেখি রোদ আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি রোদের কপালে চুমু দিতেই রোদ আমার দিকে তাকায়। আমি লজ্জা পেয়ে চোখ বন্ধ করে নেই। নিজের বরকে আদর করবে, তাও আবার লুকিয়ে? আপনি ঘুমের অভিনয় করেছিলেন কেন? নয়তো দেখতাম কি করে আমার বউ আমাকে লুকিয়ে লুকিয়ে আদর করে। হয়েছে তো, আর কতবার বলবে এই কথা? এখন তাকিয়ে আছি, আদর করো। আমি পারবো না, সরেন, আমি উঠবো। মায়া উঠে যেতে নিলে আমি ওর হাত ধরে টান দিতেই মায়া এসে আমার বুকের উপর পড়ে যায়, আর ওর ঠোঁট এসে আমার ঠোঁটে লেগে যায়। মায়া চোখ বন্ধ করে ফেলে। কিছু সময় পর মায়া উঠে দৌড়ে ওয়াশরুমে চলে যায়, আর আমি হাসতে থাকি। ওয়াশরুমে এসে একা একা হাসতে থাকি। গোসল করে তোয়ালে পেঁচিয়ে রুমে আসতেই রোদ আমার দিকে তাকিয়ে আছে। আমি ড্রেস নিয়ে আবার দৌড়ে ওয়াশরুমে চলে যাই। চেঞ্জ করে রুমে চলে আসি। রোদ আমার কাছে এসে আমার কাঁধে 2 হাত রেখে নিচু হয়ে নাকে নাক ঘষে বলে, আমার বউকে এত কিউট লাগে, ইচ্ছে করছে এখন আবার কিছু একটা করি। একদমই না, যান গিয়ে ফ্রেশ হয়ে নেন। এত ভয় পাও কেন আমাকে? আমি কি বাঘ নাকি? ভয় পাবো কেন? যান গিয়ে ফ্রেশ হয়ে আসেন। আমি মায়ের কপালে চুমু দিয়ে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে মায়াকে নিয়ে নিচে এসে খাবার খেয়ে নেই। আম্মুর এখন আর কোনো রিয়্যাক্ট নেই, মনে হয় কিছুটা মন গলেছে। এভাবেই কেটে যায় 4 মাস, আর এর মধ্যে আমি আব্বুর অফিসের সব কিছু বুঝে নেই। খালা এখন আর আমার সাথে খারাপ আচরণ করে না, তবে এখনো তেমন করে কথা বলে না। বিকেল প্রায়, একটু পর রোদ বাসায় চলে আসবে। হল রুমে বসে আছি, খালা আমার পাশে বসে আছে। আমি ভয় পাই কিছুটা। চুলের কি অবস্থা করে রেখেছিস? নিজের চুলগুলোও ঠিক মতো এখনো আঁচড়াতে শিখিসনি? না মানে খালাই। থাক, আর মানে করতে হবে না। আয়, আমি তোর চুল আঁচড়ে দিই। আর খাল নয়, এখন থেকে তুইও আমাকে রোদের মতো আম্মু বলে ডাকবি, মনে থাকবে? আম্মু মনে থাকবে বলেই আমি আম্মুকে জড়িয়ে ধরি। আম্মু আমাকে জড়িয়ে ধরে, একটু পর বুক থেকে তুলে কপালে চুমু দিয়ে বলে, গিয়ে তেল আর চিরুনি নিয়ে আয়। কি অবস্থা করে রেখেছিস চুলের? আমি গিয়ে তেল আর চিরুনি নিয়ে আসি। আম্মু আমার চুলে তেল দিয়ে আছড়ে দিচ্ছে। আজকে নিজেকে অনেক সুখী মানুষ মনে হচ্ছে। রোদের ভালোবাসা পাবার পরও একটা শূন্যতা ছিল, আজ সেটাও পূরণ হয়ে গেল। অফিস থেকে বাসায় চলে আসি অফিস টাইম শেষ হলে। কলিং বেল না দিয়ে চাবি দিয়েই দরজা খুলে ভিতরে এসে আমার চোখ তো কপালে, আম্মু মায়ার চুল আছড়ে দিচ্ছে। এমন করে তাকিয়ে আছিস কেন? আমি আমার বৌমাকে মন থেকে মেনে নিয়েছি। আমি ভুল ছিলাম, সেটা বুঝেছি। আমি আজ খুব খুশি আম্মু। আমি ফ্রেশ হয়ে আসছি, টেবিলে খাবার দাও, আজ একসাথেই খাবো সবাই। রোদ বলেই রুমে চলে যায়। একটু পর চেঞ্জ করে আসলে সবাই একসাথে খাবার খেতে বসি, আর শুরু হয় আমাদের হ্যাপি ফ্যামিলির গল্প এখান থেকে। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।